নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প ডাইনির আতঙ্ক। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প ডাইনির আতঙ্ক। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন অশোক চট্টোপাধ্যায়ের বাড়িতে একবার এক ভয়ঙ্কর বিপদ এসে করাঘাত করল। সেই বিপদের মর্ম বুঝতে উনি নিজেই অক্ষম ছিলেন। রাত বিরেতে অলৌকিক উপদ্রবের ঠেলায় বাড়ি ছেড়ে দেওয়ার উপক্রম করতে হয়েছিল। এমনই অবস্থা যে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। আকুল হয়ে ঈশ্বরের নিকট নিজের অজ্ঞাতসারে ভুল কিছু করণীয়র জন্য ক্ষমা চেয়ে করজোড়ে প্রার্থনা করে অপ্রত্যাশিতভাবে ঘনিয়ে আসা বিপদ সমূহের হাত থেকে মুক্তির জন্য বহুবার অনুরোধ করেছিলেন, কিন্তু অন্তর্যামীর সাড়া পাওয়া অতটা সোজা নয়। শেষে কোথা থেকে আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে বাড়ির ঠিকানা পেয়ে শটান উপস্থিত ও এসেই পা দুটো জড়িয়ে শিশুর মতো কাঁদতে আরম্ভ করলেন। তাকে কিছুতেই আমি থামাতে পারি না। কাঁদবার কারণ অবশ্য ছিল, যা কিনা ওই ভদ্রলোক ঢোকার মুখেই আমি অনুধাবন করতে সক্ষম হয়েছিলাম। তোমাদের তো নিজের অভিজ্ঞতা লব্ধ কাহিনী বলার সময় বহুবার স্মরণ করেছি আমার নিম্ন স্তরের সাধনা দ্বারা প্রাপ্ত সূক্ষ্ম কিছু অমানসিক ক্ষমতা সম্পর্কে। সেই গুরু প্রদত্ত ক্ষমতা ভেঙেই তো 60 বছরেও ক্রমাগত খদ্দেরদের দুঃখ দুর্দশা সুরাহা করে প্রতিযোগিতার বাজারে অসার বজায় রেখেছি। কথাটা বলেই ঠোঁটের কোণে আটকানো জ্বলন্ত চুরুটে মোক্ষম টান দিয়ে একরাশ সাদা ধোয়ার কুণ্ডলি ছেড়ে বাইরে অন্য মনস্ক দৃষ্টি মেলে কিছুক্ষণ চেয়ে রইলেন তারানাথ তান্ত্রিক। মুখে নেমে এসেছে ঔদাস্যের ভাব। এই প্রকার মনের ভাবের সঙ্গে আমরা বেশ পরিচিত। কিছু সময় অবধি মৌন থেকে উনি পুনশ্চ বললেন, জানো তো, এই বৈষয়িক সম্পত্তি, অধিক খ্যাতি ও প্রসারের লোভই আমাকে তন্ত্র সাধনার উচ্চ মার্গের দিকে যাওয়ার পথে বাধ সেধেছে। নইলে যেসব সিদ্ধ পুরুষ ও যোগীগণের সান্নিধ্যে আমি এসেছিলাম এবং তাদের আয়ত্তাধীন শক্তির পরিচয় পেয়েছিলাম, তাতে অনেক দূর অবধি আমি উঠতে পারতাম। আমাকে তারা আমার নিষ্ঠুর ভবিতব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে তন্ত্রের সাধনা আমার জন্য নয়, কেবল প্রচুর সাধু সঙ্গ হেতু কিছুমাত্র ক্ষমতা আমি পাব। জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি আমার পাল্টাবে, যদিও প্রাপ্ত ক্ষমতা সেসব ধরে রাখার ক্ষমতা আমার নেই। লোভে পড়ে অচিরেই বিনষ্ট হবে বলেও ছিল গণনা করে। প্রথমে অতটা আমল দিইনি, কিন্তু যা ভবিতব্য সে তো হবেই। বিধাতার লিখন খণ্ডাবে এমন শক্তিমান কেই বা আছে বলো? আমার তন্ত্রপথের অগ্রসর হওয়ার পথে সংসারের বন্ধন বাধা হয়ে দাঁড়ালো, আর তাতেই আটকা পড়লাম আমি। এই জন্যই বলি, মহামায়ার এই সৃষ্ট মায়াজাল এড়ানো বড়ই কঠিন বিষয়। তুমি আমি সাধারণ মানুষের পর্যায়ে পড়ি, ওইসব অলৌকিক কাহিনী শুনে বিস্মিত হওয়া ব্যতীত কি বা করার আছে, তাই না? এক মনে আমিও কিশোরী তারানাথের এই কথা শুনে যাচ্ছি।
প্রায় অনেকক্ষণ ধরেই তারানাথের বাড়িতে ঘাঁটি গেড়ে বসে আছি পায়ের ওপর পা তুলে, এবং উদ্গ্রীব হয়ে আছি কখন এসব তত্ত্ব কথার প্রসঙ্গ পাল্টে জ্যোতিষী মশাই নিজের জীবনের অলৌকিক কাহিনী বলে আমাদের মশগুল করে দেন। আসবার কথা ছিল না, এমন পরিস্থিতি অবশ্য কখনোই হয়নি যে বর্ষার দিনে মঠ লেনের হাতছানি উপেক্ষা করব। তবু আজকের বর্ষাটা একলা উপভোগ করব, মনের মধ্যে এমন বাসনারই জন্ম হয়েছিল। সারাদিনে নানাবিধ চিন্তার মধ্যে তারানাথের কথা মনেই পড়েনি। তবে সেই উদ্ভট খেয়ালি বাসনা মোটেই থই পায়নি। শুধু কিশোরীর একান্ত জোরজারি ও বাইরে অনবরত বর্ষণমুখর আষাঢ়ের সন্ধ্যায় শূন্য ঘরে শুধু শুধু বসে কী বা করব, এই ভাবনাই আমাকে নিজের সিদ্ধান্ত থেকে মত পরিবর্তনে বাধ্য করল। তার ওপর আজকের দিনেই আমার স্ত্রীকে বাপের বাড়ি যেতে হলো। কেই বা তাকে বোঝাবে যে এই আষাঢ়ের সন্ধ্যাটিকে সকল বিবাহিত পুরুষই স্ত্রীর সঙ্গে গল্পগুজব ও রসালে প্রেমালাপ করে দাম্পত্য সম্পর্কের ভিত আরও দৃঢ় করতে চায়। পরস্পরের মনের কথা একে অপরকে বলার মতো এই বর্ষা ঋতুই তো উপযুক্ত পরিবেশ। কিন্তু আমার স্ত্রী আমার এইসব প্রস্তাবে প্রশ্রয় না দিয়ে বরং নিজের বাপের ভিটেতে যাওয়ার বিষয়টিকে অধিক মাত্রায় প্রাধান্য দিল ও সবশুদ্ধ 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে পত্রপাঠ রওনা হওয়ার সিদ্ধান্তেই অনড় হয়ে রইল। সকালের ট্রেনে তুলে দিয়ে ভগ্ন হৃদয়ে ও বিষণ্ণ মনে বাড়ি ফিরে সারাটা দিন নিজের লেখাপড়ার ঘরেই আপিসের জরুরি কাজে নিজেকে মগ্ন রেখেছিলাম। সন্ধ্যায় কোলে দেখি কিশোরী সেন উপস্থিত। খাতির করে বসানোর মতো মানসিকতা আমার ছিল না, তাই সে আসতে আমি এক ঝলকের কৃত্রিম হাসি প্রদর্শন করে সামনের চেয়ারে বসার নির্দেশ দিলাম সম্পূর্ণ নিরুত্তর থেকে। আমার মনের গতিক আজ করে নির্লজ্জের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল কিশোরী এবং পকেট হাতড়িয়ে একটা সিগারেট বের করে জুট করে আগুন ধরিয়ে রঙ্গ তামাশার সুরে বিশেষণ প্রয়োগ করে বলল, কি বিভূতি, স্বামী সোহাগিনী অর্ধাঙ্গিনী নেই, তাই বুঝি অত মুষ্টে আছো? আহা হা হা, অত লজ্জা কিসের? এই বিরহ বেদনা ঠিকই লাঘব হবে, সবুরে মেওয়া ফলে, বুঝলে বন্ধুবর? এই কথাটা শুনে মেজাজটা তিত বিরক্ত হয়ে উঠল। ভদ্রতা শিখে তুলে গলার পারদ কয়েক পর্দা উঁচু করে বিরক্ত হয়ে বললাম, হচ্ছে কি? এই সময় তুমি কি মনে করে? দেখছো না জরুরি কাজে বসেছি? গুলতানি মারার আর জায়গা পেলে না? আহমক! কিশোরী হচ্ছে যাকে বলে আমার অন্তরঙ্গ বন্ধু। পরস্পরের মধ্যে রসিকতা ও যৎ সামান্য তুচ্ছ কথাবার্তাকে কেন্দ্র করে মাঝে সাঝেই বচসা হয়। আমরা পরস্পর একে অপরকে বেশ বিলক্ষণই চিনি। চায়ের দোকানের ব্রিজ খেলার আড্ডায় আমাদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বাঁধুনি আরও মজবুত হয়েছে যত বছর গড়িয়েছে। তাই আমাদের মধ্যে অনর্থক মন কষাকষি হলেও সেটা ক্ষণস্থায়ী, কেউই তেমন গা করি না। সে যাই হোক, কিশোরী সেনকে তিরস্কার সূচক এই কথা শুনিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে সিগারেটের ফরমাশ করতেই সে একটা বার করেও দিল। আমি আরাম কেদারায় আড়মোড়া ভাঙতে ভাঙতে অবসন্ন শরীরটা এলিয়ে দিয়ে ঊর্ধ্বপানে কড়ি কাঠের দিকে চেয়ে থেকে তৃপ্তি ভরে ধোয়া ছেড়ে থম মেরে বসে রইলাম। ঘড়িতে তখন বাজে 6:10। বাইরের ফুটপাথে অষ্টপ্রহরের কোলাহল ঘর পর্যন্ত ভেসে আসছে। সেই সাথেই বৃষ্টির ছাটের সঙ্গে তীব্র ঝোড়ো জোলো বাতাস জানলার ফাঁক গলে ঢুকে ঘনময় শীতল করে শান্তি প্রদায়ক করে তুলেছে। বাতাসের স্পর্শে ঈষৎ পর্দাটা দুলে উঠল দেখলাম। সন্ধ্যার পরিবেশ কেমনতর থমথম করছে। দুজনেই নীরব ছিলাম, কিন্তু সেই নীরবতা বজ্রপাতের তীব্র শব্দে ভঙ্গ হলো। কিশোরী শশব্যস্ত হয়ে বলল, কি হে, এমনি করে কি ঘরেই বসে থাকবে নাকি? ওই বা যাবই বিষণ্ণ মন নিয়ে। আজকে আমার মন ভালো নেই। উফ, রাখো তো ওইসব ভাওতা। মনের অভ্যন্তরে ওইসব খেয়ালি বেদনাকে স্থান না দিয়ে চলো ভয়ের সঞ্চার করি। আর এমনিতেই তো দেখছো ঘন মেঘাচ্ছন্ন আবহাওয়া,
দিনটা তারানাথের বাড়িতে না হয় অতিবাহিত করি। কী বা হবে বর্ষার আমেজটা বদ্ধ ঘরে নিজেকে সেধিয়ে রেখে শুধু শুধু নষ্ট করে? কিন্তু আমার আপিসের কাজ? আরে সে হবে খুন। এই তো সবে শনিবার, হাতে এখন অঢেল সময়। সেই অবসরেই চলো মস্তিষ্কের ঝিম ধরা ভাবটা একটু হ্রাস করে আসি। জ্যোতিষী মশাইয়ের বাড়ি যাওয়ার তাগাদা দেওয়ার সাথে সাথেই কিশোরীকে বাইরে চলে যেতে দেখলাম। যাওয়ার প্রস্তাব যখনই অবধারিত হয় তখন সে বাইরে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গোনে। আমিও টেবিলের ওপর অগোছালো জরুরি কাগজপত্র গুছিয়ে আনলা থেকে শার্টটা গায়ে চাপিয়ে পুনরায় ধূমপানের তাগিদ অনুভব হেতু সিগারেটে আগুন ধরিয়ে বাইরে বেরিয়ে দরজায় শিকল তুলে দিলাম। বদ্ধ ঘরের বাইরে খোলামেলা ঝিরঝিরে বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে বেশ চনমনে অনুভব করছিলাম। চারিদিকে কেমন যেন ঘোর ঘোর হয়ে এসেছে। আমাদের এই অংশটা একটু ফাঁকা ফাঁকাই হয়ে যায় সন্ধ্যের দিকে। ল্যাম্পপোস্টের কাছে বৃষ্টির জলের ফোঁটা জমেছে, ফলে অস্বচ্ছভাবেই আলো ছড়াচ্ছে সেগুলো। বৃষ্টি অল্প বিস্তর পড়ছে তখনও। আমরা দুজনে কোনো ক্রমে একটি ছাতায় মাথা গলিয়ে প্রায় 40 মিনিট হাঁটাহাঁটির পর অবশেষে গণৎকার তারানাথের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেখি বেশ খদ্দেরের ভিড় হয়েছে। ভিতর থেকে কোলাহল ভেসে আসছে মানুষের। দিনটা শনিবার, ও এই দিনটাই তারানাথের বাড়িতে যে অঢেল খদ্দেরের ভিড় জমে এই কথাটা বিলক্ষণই জানা ছিল। বুঝলাম এই সময় গিয়ে তারানাথের কাছে আসর জমবে না, খদ্দের বরং কমলেই না হয়ে যাওয়া যাবে, অথবা আজকের দিনটাই হয়তো আড্ডা দেওয়া যাবে না। কি হবে তাহলে? অনর্থকই কি তবে আশা? এইসব আকাশ পাতাল ভেবেচিন্তে মাথার ঘাম পায়ে ফেলে সারা হলাম। চৌকাঠের বাইরে কয়েক জোড়া জুতো দেখে কিশোরীকে বললাম, নাও, তোমার জ্যোতিষী মশাই খদ্দের নিয়েই ব্যস্ত, আমাদের সঙ্গে কি তার খোঁজ গল্পের সময় আছে? কিছুক্ষণ প্রতীক্ষা করা যাক, এমন তো কখনো হয়নি। কিশোরীর প্রস্তাবে রাজি হয়ে মোড়ের মাথার দোকানের শেডের তলার এক প্রান্তে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো অতিবাহিত করার পর শেষে পুনস্থ যখন গেলাম, বৈঠকখানার ঘর থেকে তখনও ক্রমান্বয়ে বেশ অসন্তোষজনক হৈহট্টগোলের শব্দ উত্থিত হচ্ছে। আমরা পরস্পরের দিকে মুখ ফেরালাম। দুজনের কপালেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে এবং সারা মুখ জুড়ে নেমে এসেছে অমঙ্গলের কালো ছায়া। মনের মধ্যে কেমন যেন বিচিত্র অনুভূতি হচ্ছে ক্রমাগত, ভাষায় যা বর্ণাতীত। ততক্ষণে আগের তুলনায় যদিও বা খদ্দেরের ভিড় কমেছে, মনে হলো 2 কি 3 জনের বেশি হবে না। আমরা নিজেদের চুরুট শেষ করতে করতে দেখি বাঙালি 2 জন বিত্তবান শ্রেণীর লোক বেরিয়ে সোজা অন্যত্র গমন করল। আদ্যির পাঞ্জাবি ও গলা জুড়ে পরিহিত মোটা সোনার চেন ও আড়ম্বরপূর্ণ দামি বেশভূষায় ধনী প্রতিপন্ন হল। তারানাথের কাছে যে সমাজের বিত্তবান শ্রেণীর লোকরাই অধিকাংশ সময় ধর্ণা দেন, এ বিষয়ে বারংবার লক্ষ্য করেছি। প্রণামের সঙ্গে উপরিয়ায় হলে তো তখন জ্যোতিষী মশাইয়ের পোয়া বাড়ো। বহুক্ষণ ধরেই পুরুষালী কণ্ঠের একটা চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। একইভাবে অনবরত কেউ মনকষ্টে জটিল সমস্যার দরুন অশ্রুপাত করেই চলেছে। বরং ভিতরে তখনও কান্নার শব্দ আগের চেয়ে অধিক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। বিষয়টি সুবিধের মনে হচ্ছে না, ভয়ের জায়গায় বরং ভীষণ কৌতূহল জমেছে মনের মধ্যে। এ যাবৎ জ্যোতিষী মশাইয়ের কাছে আসা অবধি এমন অভিজ্ঞতা কোশমিনকালেও হয়নি। তারানাথের কাছেই যত সব অবাস্তব বিষয় ঘটা সম্ভব। জনশূন্য এই গলির অন্তরালে কত কি অপ্রাকৃত ঘটনা যে প্রতিনিয়ত ঘটে, তাই বা কতজন কলকাতাবাসী জানে বা খবর রাখে। আর বিলম্ব না করে জুতো খুলে সংকোচ ভাবাপন্ন মনোভাব নিয়ে ইতস্তত করে ঢুকেই পড়লাম। আমরা ঢুকতেই দেখি সমস্ত ঘরে আলোর ছিটে ফোটা ও একটু আগে দেখা খদ্দেরের সমাগম নেই। আগত খদ্দেরের দল বহুক্ষণ হলো নিজেদের কাজ চুকিয়ে চম্পট দিয়েছে। শুধু চৌকাঠের বাইরে একজনের নাগরায় জুতো জোড়া দেখে ধারণা হলো একজন তখনও আছে হয়তো। তার কাজ সাঙ্গ হলেই এই সন্ধ্যার মতো হাত দেখার কাজ সম্পন্ন হবে জ্যোতিষী মশাইয়ের, ও সেই সাথে আমাদেরও বাদলার সন্ধ্যাটা গল্পগুজবে জমাটি হয়ে উঠবে।
তারানাথ বৈঠকখানায় খদ্দের দেখত, আর আমরা গেলেও খুব একটা অসুবিধে হতো না ওনার। কিন্তু ঘরে পৌঁছাতে আমাদের চক্ষু চড়ক গাছ। ভিমড়ি খাওয়ার জোগান হলো, এখানেও আলো নেই। বিরস কণ্ঠে তারানাথ বলল, চারিমা, এই প্রদীপটা একটু জেলে দিয়ে যেত মা, হাওয়ায় নিভে গেছে। অন্ধকারাচ্ছন্ন ঘরে নুপুরের ছমছম শব্দ তুলে ঈশান কোণের দেওয়াল লাগোয়া কুলুঙ্গিতে রাখা প্রদীপ শিখা তারানাথের বড় মেয়ে চারি জ্বালিয়ে দিতে আধারের আবরণ ঘুচে গিয়ে সমগ্র বৈঠকখানার ঘর স্নিগ্ধ আলোক ছটায় ভরে উঠল। সেই আলোতে জ্যোতিষী মশাই আমাদের দিকে চেয়ে বলল, ও, তোমরা এসেছো, বসো বসো বসো। এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু এবার দেখি তক্তপোষের ওপর বসে জ্যোতিষী মশাই নিমগ্ন মনে হাতে ধরে থাকা হলদেটে বড় কাগজে দৃষ্টি নিবদ্ধ করে খুব মনোযোগের সঙ্গে কী সব দেখতে ও গণনা সংক্রান্ত আগ্ঝোগ করতেই ব্যস্ত। আর তক্তপোষের নিচে বিনীত ভক্তিসুলভ দৃষ্টিতে করজোড়ে আমাদের বয়সী ভদ্রলোক মনের দুঃখে কান্নাকাটি করছে। এতক্ষণ পরে বিষয়টা পরিষ্কার হলো। এই মধ্যবয়সী যুবকেরই কান্নার স্বর বাইরে অবধি ভেসে আসছিল, আর সেই শুনেই আমরা রীতিমতো কি না কি ভেবে বসেছি। বাহ্যিক পরিচ্ছদে বড় মানুষই ছাপ আছে, তবে সম্প্রতি যে তার মানসিক শান্তির বিঘ্ন ঘটেছে এটা ভদ্রলোকের উস্কো খুস্কো চুল ও চোখের কোণে কাজলের মতো কালি পড়ে যাওয়া দেখে বেশ বুঝতে পারলাম। স্বাস্থ্যের অবনতিও ঘটেছে বেশ। বিনিদ্র রজনী জাগার লক্ষণসমূহ পুরো মাত্রায় বিদ্যমান। লোকটি বিত্তবান হওয়ার সঙ্গে সঙ্গে যে চারিত্রিক কিছু দোষ আছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। চোখের চাহনির মধ্যে কেমন ধূর্ততা ও বুদ্ধিমত্তার ভাব মেশানো। খুব যে একটা সুবিধের লোক নন সেটা বুঝতে হাত গুনতে হয় না। আমাদের আগমনে উনি যে রুষ্ট হয়েছে সেটা বুঝতে পারছিলাম। ওনার মুখে অসন্তুষ্ট হওয়ার অভিব্যক্তি খেলে গেল। কাচুমাচু মুখ করে কিছুক্ষণ আমাদের দিকে কটাক্ষপাত করে আরও ঘনিষ্ঠ হয়ে ঠাকুরমশাইয়ের দিকে গিয়ে বসল। নিজের সমস্যার কারণে ওনার উদ্বিগ্নতাজনিত মনের ভাব বাহ্যিক রূপে প্রকাশ পাচ্ছে। কিছুক্ষণ চেয়ে রইলেন আমাদের দিকে, তারপর তারানাথের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। সর্বত্র চোখ বুলিয়ে বারংবার দেখে শিহরিত হয়ে কম্পমান অস্ফুট স্বরে ঠাকুরমশাইকে বললেন, ঠাকুরমশাই, আমাকে আপনি বাঁচান। ওই যে এইখানে এসে পড়েছে, ওই যে বাইরে কি দাঁড়িয়ে আছে দেখুন, আবছায়া মতো। বলেই ওই ভদ্রলোক তর্জনী উঁচিয়ে খোলা সদর দরজার বাইরে যেখানে দক্ষিণাকালীর ফ্রেমে বাঁধানো বিবর্ণ ছবিটা ঝুলছে সেখানে ইশারা করলেন। আমরা সেই অঙ্গুলি নির্দেশ অনুসরণ করে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি মেলে দেখি কই কেউ কোথাও নেই। বাইরেটা বরং আগের তুলনায় আরও নিস্তব্ধ মনে হচ্ছে। সেই সঙ্গে ঘোর অন্ধকার পরিপূর্ণতা লাভ করেছে এবং ক্রমান্বয়ে বৃষ্টি পড়েই চলেছে। অস্বাভাবিক তেমন কিছুই দৃষ্টিতে পড়ল না। অবশ্য যদি কিছু থেকেও থাকে সেই অতীন্দ্রিয় বস্তু দেখার বা অনুভব করার দৃষ্টি আমাদের নেই। তারানাথের মুখেই শুনেছি বহুদিনের সাধনা ও সদ্গুরুর সাক্ষাতে নবাগত সাধকের প্রাথমিক স্তরে কিছু লক্ষণ দেখা যায় সমগ্র দেহ মন জুড়ে, ও চোখে ফুটে ওঠে জ্যোতি। সেই দৃষ্টির জোরেই অনেক অপার্থিব সূক্ষ্ম বস্তু দেখতে তন্ত্রবিদ সাধক সক্ষম হন। এমনকি কোনো অমঙ্গল ঘনিয়ে আসার পূর্ব মুহূর্ত সম্বন্ধে আগাম বলে দেওয়ার ক্ষমতাটুকু থাকে তাদের নখদর্পণে। একধারে বাইরে ঝমঝমে বৃষ্টি, অপরদিকে ভদ্রলোকটির কান্না, সব মিলিয়ে মিশিয়ে কেমন ধারা বিশ্রী পরিবেশের সৃষ্টি হয়েছিল। তারানাথ জন্ম ছকের পাতা থেকে দৃষ্টি না সরিয়ে অন্যমনস্ক হয়ে গূঢ় রহস্যজনকভাবে বললেন, ও, আপনার ভয় নেই, কেউই আসতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। অকস্মাৎ জ্যোতিষী মশাইয়ের মুখেও এই ধরনের কথা শুনে গাটা শিউরে উঠল। আর সেই সময় তারানাথ বলল, বিভূতি, দোরটা একটু বন্ধ করে দাও তো, বৃষ্টির ছাট আসছে। আমি? অস্ফুট স্বরে বেরিয়ে এলো আপনা থেকেই মুখ দিয়ে। দ্বন্দ্বে পড়ে কিছুক্ষণ ওই অন্ধকারাচ্ছন্ন বাইরেটায় দৃষ্টি নিবদ্ধ করে আছি। শুনলাম বৃদ্ধা স্ত্রীলোকের আকুল কণ্ঠস্বর,
ধীরে ধীরে আধার ভেদ করে ওই স্ত্রীলোক বেরিয়ে এলেন। কুলুঙ্গির মিটমিটে আলোয় দেখি প্রায় বছর 60-এর ঊর্ধ্বে চর্মসারহীন থান পরিহিত নির্জীব গোছের বৃদ্ধা হাতে হাড় দ্বারা নির্মিত পাত্র দিয়ে দরজার চৌকাঠের বাইরে দাঁড়িয়ে। সেই বৃদ্ধার দিকে ঠিকমতো চাওয়া যায় না। চোখ দুটো কোটর থেকে অস্বাভাবিক রকমের দুটো গোল টেনিস বলের মতো বেরিয়ে এসেছে। দুই চোখ ও কষ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্তের টাটকা ধারা। ওই পাত্রে যে তরলটা আছে সেটা যে রক্ত বুঝতে হাত গুনতে হয় না, কারণ শীর্ণ হাতের কাঁপুনিতে পাত্রটা থেকে বারংবার ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে। বৃদ্ধার ঠোঁটের কোণে খেলে গেল পৈশাচিক হাসি। বাইরে থেকে হম্বিতম্বি অনুনয় বিনয় করলেও ভিতরে প্রবেশ করতে পারছে না কিছুতেই, যেন অদৃশ্য শক্তির বন্ধনে আটকা পড়ে গেছে। নানাবিধ অঙ্গভঙ্গি করে ভয় প্রদর্শনের চেষ্টায় ওই ডাইনি মুখিয়ে আছে। একেই বর্ষণমুখর সন্ধ্যা, তারপর বৈঠকখানার ঘরে তেমন একটা আলোর ব্যবস্থা নেই। স্বল্প আলোয় সমগ্র বৈঠকখানায় সৃষ্টি হয়েছে আলো আধারির, কিন্তু একজোড়া ফিকে সবুজ রঙের হলদেটে চোখ শব্দের মতো দপ দপ করে জ্বলছে দরজার বাইরে। আমাদের মনের অবস্থা তো এমনিতেই কাহিল হয়েই পড়েছিল, কিন্তু তার চাইতে বড় আশ্চর্যের বিষয়, তারানাথের পায়ের কাছে উপবিষ্টমান লোকটি সত্যি সত্যি ভূত দেখার মতো চমকে উঠে পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন। কোকিয়ে বললেন, কি ঠাকুর মশাই, আমাকে যে ও নিয়ে যেতে এসেছে, আমাকে রক্ষা করুন, আমার প্রচন্ড ভয় করছে। এই কি তুই যা, এখান থেকে চলে যা যা। ভয়ে সন্ত্রস্ত হয়ে বারবার ওই খদ্দের তড়িৎ বেগে দুই হাত দিয়ে ইশারায় দরজার ওপারে দণ্ডায়মান মূর্তিকে ওই স্থান ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত করছে। এমন ঘটনা প্রথম দেখলাম। বহু বছর ধরেই মঠ লেনে আসছি। জ্যোতিষী মশাইয়ের মুখে শুধু ওনার পূর্ব অভিজ্ঞতার নানাবিধ কাহিনী শুনেছি, কিন্তু এমন বর্ষণমুখর সন্ধ্যার কোলে এমন বিভীষিকাময় বিভৎস দৃশ্য প্রথম দেখে বলতে দ্বিধা নেই, বুকটা ধড়াস করে উঠেছিল। কলকাতার মতো জনবহুল শহরে সর্বসমক্ষে যে এমন কিছু ভয়ঙ্কর ঘটতে পারে তা প্রত্যাশাও করিনি। তারানাথের গল্পের উল্লিখিত যদি কোনো পাড়াগা কিংবা নির্জন জনমানবহীন স্থান হতো তবে হয়তো এতটা অবাক হতাম না, কিন্তু এ যে রীতিমতো কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মঠ লেনে ঘটছে। বহুবার চশমা খুলে চোখ দুইখানা রোগড়ে নিয়েও দেখলাম না, একই দৃশ্য দেখতে পাচ্ছি। আমার চোখের কোনো ভ্রান্তি নয় মোটেই। মনে মনে নিজে বড্ড কুণ্ঠিত হতে লাগলাম আজকের দিনে জ্যোতিষী মশাইয়ের বাড়িতে ঢু মারতে আসার জন্য। চৌকাঠের বাইরে দৃষ্টি পুনশ্চ যেতেই দেখি যমদূতের মতোই ওই ডাইনি দাঁড়িয়ে খদ্দেরকে ভয় প্রদর্শন করছে এবং স্নেহময়ী মাতৃস্থানীয়র মতো ওই ভয়ার্ত খদ্দেরকে উদ্দেশ্য করে বলছে, খোকা, তোকে তোকে আমি বড্ড ভালোবাসি। চল চল, আর আর কষ্ট দিস নে, বাজে পড়ে পড়ে ঠান্ডা হয়ে যাবে। চল, আর আর বিলম্ব করিস নে। এই বলে বিশ্রী রকমের অস্বস্তিজনক ভঙ্গিতে ওই ডাইনি হাসতে লাগলো। ইতিমধ্যে কিশোরী পরিত্রাহী আর্তনাদ করে আমার কাঁধ খামচে ধরল, কানের কাছে মুখ এনে ভয়ে ভয়ে বলল, বিভূতি বিভূতি, ওই দেখো। কিশোরীর দৃষ্টি অনুসরণ করে ভদ্রলোকের দিকে চেয়ে যা দেখলাম তাতে মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা ধারা নেমে গেল। দেখি তারানাথের পায়ের সম্মুখে উপবিষ্ট ওই লোকটির পরনের আদ্যির পাঞ্জাবির পিছনের অংশ ধীরে ধীরে রক্তে রাঙা হয়ে উঠেছে, কিন্তু সেদিকে ওনার কোনো ভ্রুক্ষেপই নেই। চৌকাঠের বাইরে দণ্ডায়মান ওই ডাইনি তখন সদন্ত বিকশিত করে হিংস্র দৃষ্টিতে চেয়েই আছে শুধু খদ্দেরের দিকে। দেখি লোকটির কোনো হুঁশই নেই। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং কলের পুতুলের মতোই মন্থর গতিতে এগিয়ে যেতে লাগলেন সামনে দুই হাত প্রসারিত করে। আমি গলার পারদ উঁচু করে মরিয়া হয়ে চিৎকার করে বললাম, যাবেন না আপনি, কিশোরী ধরো। এত কিছুর মধ্যেও তারানাথ নির্বিকার।
শুধু জন্মছকে চেয়ে আছেন গভীর দৃষ্টিতে। কিশোরী ও আমি ওনাকে ধরে ভিতরে টেনে আনলাম। চেতনা লুপ্ত প্রায় ওই লোকটি শটান মাটিতে পড়ে গো গো করছেন। মুখে চোখে জল ছিটিয়ে শেষ পর্যন্ত ওনার জ্ঞান ফেরানো গেল। জীবনে এমন জিনিস প্রথম চাক্ষুষ করার জন্য আমার ও কিশোরীর উভয়ের স্নায়বিক উত্তেজনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এখনও তার রেশ মোটেও কাটেনি। এর মধ্যে দরজার চৌকাঠে চোখ যেতেই দেখি, কই সেই মূর্তি নেই তো, উধাও হয়ে গেছে। তারানাথ কিন্তু ভাবলেশহীন মুখে পুনরায় আমাকে কোনো বিপদ হবে না এমন আশ্বাস দিয়ে একই নির্দেশ দিলেন। অনিচ্ছা সত্ত্বেও দৌড় ভেজিয়ে দেওয়ার সময় বাইরে থেকে বিশ্রী বোটকা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। কোনো ক্রমে দৌড় ভেজিয়ে আমি সন্ত্রস পায়ে ফাঁকা চেয়ার দখল করলাম। এও দেখলাম তারানাথের বড় মেয়ে চারি চা হাতে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে এসব দেখছে। আমাদের দেখে নিঃশব্দের হাসি খেলে গেল তার মুখে। জ্যোতিষী মশাইয়ের মুখে খুব একটা বিচলিত হওয়ার লক্ষণ যে দেখলাম এমন কিন্তু নয়, বরং উনি কিছু রুষ্ট হয়েছেন। এতক্ষণে ওই খদ্দের ভদ্রলোকটি একটু ধাতস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন বোঝা গেল, কিন্তু উনি ওইভাবেই কাঁদতে লাগলেন। তারানাথের রুষ্ট হওয়ার কারণ যে তার সামনে বজ্রাসনে উপবিষ্ট ক্রন্দনরত লোকটি, সেটা বেশ বিলক্ষণ আন্দাজ করা গেল। তারানাথ আমাদের দিকে চেয়ে ইঙ্গিতে বসবার নির্দেশ দিলেন। তারপর অনেকক্ষণ পর ইষ্টনাম স্মরণ করে খদ্দেরকে উদ্দেশ্য করে বললেন, অশোকবাবু, আপনি তো বেশ ভালোই বিপদ বাঁধিয়েছেন দেখছি। গৃহী মানুষের ওইসব বাতিক থাকা মোটেই উচিত নয়, বুঝলেন? যেটুকু আছে সেইটুকুতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই দুর্বিপাকে কেমন পড়লেন দেখলেন তো। শুনুন, আপনাকে সাহায্য করার বিন্দুমাত্র অভিপ্রায় আমার নেই। নেহাত এমনভাবে লুটিয়ে পড়ছেন, তাই অনিচ্ছা সত্ত্বেও এইবারের মতো পরিত্রাণের পথ আমি বাতলে দিচ্ছি। জানি না কতটা সক্ষম হব নিজের কাজে। যেভাবে সেন দৃষ্টি দিয়ে বসে আছে আপনার বাস্তুর আর মূলত আপনার উপর, তাতে সামান্য টোটকা দিয়ে প্রতিহত করা বেজায় দুষ্কর। যদিও আপনার প্রাণ সংশয়ের কোনো সম্ভাবনা থাকবে না যা করে দিচ্ছি, কিন্তু কায়ার মতো ওই আহ্বানকারী প্রেত কিন্তু আপনার নিত্যসঙ্গী হয়েই নানাবিধ উপায় চেষ্টা করবে আপনার প্রাণ হরণের। আর আপনিও অহর্নিশি কিন্তু মারাত্মক ভয়ে যে কাবু হতে পারেন, এটা কিন্তু ধ্রুব সত্য। তারপর তো দেখছি আপনি জেনে শুনে আরেকটি মারাত্মক ভুল করে বসে আছেন। শুনুন, আপনি এবার আসুন, কেমন? আমি যতটা সম্ভব চেষ্টা করছি। আর এই গুঁড়োটা ধুনোর মধ্যে দিয়ে নিত্য সর্বত্র ছড়িয়ে দেবেন, কেমন? আর ওই তুলসী তলায় গিয়ে স্ত্রী আর আপনি কমপক্ষে 108 বার কর গুণে গায়ত্রী মন্ত্র জপ করবেন। দেখুন, এতে পুরোপুরি না হলেও কিছুটা রেহাই আপনি পাবেন। এখন আপনি আসুন, দরকার হলে তখন নিজেই যাব আপনার সঙ্গে। আসুন। বলেই তারানাথ ওনার হাতে একটা লাল রঙের তাগা পরিয়ে দিলেন। তারানাথের উত্তরটা যে ওই অশোকবাবুর বিশেষ পছন্দ হলো না, সেই ভাবটাও দেখে বুঝলাম। উনি ওঠার বিন্দুমাত্র চেষ্টা অবধি না করে বললেন, কিন্তু ওই যে মূর্তিমান বিভীষিকা যে আমার প্রাণ হরণের জন্য ওত পেতে বাইরে দাঁড়িয়ে আছে, তার কি হবে? অগত্যা জ্যোতিষী মশাই নিজে এগিয়ে গিয়ে দরজা খুলে সর্বত্র পাতি পাতি করে দেখে পর্যবেক্ষণ করে লোকটিকে নিশ্চিন্ত করলেন যে কিছুই নেই। খদ্দেরের মুখ এমনিতেই ভয়ে ম্লান হয়ে গেছিল। এই ভর সন্ধ্যার গহন অন্ধকারে ওই গলি পথ পেরোতে হবে ভেবে উনি আরও ভীত হয়ে পড়লেন। জ্যোতিষী মশাই নিজে গিয়ে ওনাকে মেন সড়কে পৌঁছে দিয়ে বৈঠকখানায় ফিরে তারে মেলতে দেওয়া শুকনো গামছায় মাথা মুছতে মুছতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, যাক,
আজকের মতো সাঙ্গ হলো। দাঁড়াও, চায়ের ব্যবস্থা করি। বসো। চারি, ও চারি। ডাকতে না ডাকতেই সে উপস্থিত। চায়ের ও মুড়ি মাখার ফরমাস জারি করে চারিকে ভিতরে যাওয়ার নির্দেশ দিলেন। তারপর তাকিয়ার ওপর ঠেস দিয়ে আরাম করে বসে গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে ধীরে ধীরে ক্লান্ত কণ্ঠে বললেন, আজ প্রায় দুপুর থেকেই খদ্দেরের ভিড় সামলাতে আমি একদম হিমশিম খেয়ে গেছি। ও, এই মাত্র স্বস্তি মিলল। তারপর দু একটা ফিচেল খদ্দেরের জন্য অনর্থক বিচলিত হওয়া আমার পোষায় না। 2 পয়সার জন্য কত কি না ধকল সইতে হয়। জ্যোতিষী মশাইয়ের কোনো কথাই আমাদের কানে ঢুকছিল না। একটু আগে ঘটে যাওয়া অতি প্রাকৃত ঘটনার কোনো ব্যাখ্যাই আমি যুক্তি তর্ক কোনো কিছু দিয়েই বিবেচনা করতে পারছিলাম না। ওই ভয়ঙ্কর ঘটনার রেশ কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। কিছুটা ধাতস্থ হতে ক্ষণিক সময় লাগলো। তারানাথ আমাদের মনের গতিক আঁচ করতে পেরে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু ভিতরে যাই। হ্যাঁ, কিছু কাজ আছে, বসো। ইঙ্গিতটা বুঝলাম। ওনার অনুপস্থিতির সুযোগের সদ্ব্যবহার করে সর্বপ্রথম দরজার আগল ভালো করে বন্ধ করে তারপর বারান্দায় এসে সিগারেট খেতে খেতে সামনের দিকে কয়েক গজ দূরে ঠেলে ওঠা বাড়িটায় অন্য মানুষকে দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইলাম। মিনিট 20 কাটতে আমাদের ধূমপান পর্ব সমাপ্ত হতে তক্তপোষের ওপর বসে তারানাথের জন্য আরও 2 মিনিট প্রতীক্ষা করার পর শেষ পর্যন্ত উনি এলেন। তার পিছু পিছু মেয়ে চায়ের সরঞ্জাম নিয়ে উপস্থিত। ভূমিকার ইচ্ছে ছিল না। আমাদের তখন ওই অশোকবাবুর প্রতি কৌতূহলের পারদ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তার এমন অহেতুক আচরণ, তারপর কি সমস্যায় সে পড়েছে, যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারছি আমাদের স্বস্তি নেই। তাই বললাম, জ্যোতিষী মশাই, এমনিতেই দীর্ঘক্ষণ আপনার খদ্দের দেখার বিঘ্ন যাতে না ঘটে সেই জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এবার একটা জমাটি গল্প শুনিয়ে আমাদের সময় নষ্টের মাসুল গুনতে হবে। আজকে যে পরিমাণ ভিড় দেখলাম খদ্দেরের, এতে আপনার বহুবিধ গল্পের জোগান নিশ্চয়ই দেওয়া সম্ভব। অল্প একটু হাসলেন ঠাকুর মশাই। জ্বলন্ত সিগারেটে গোটা কয়েক টান দিতে দিতে উনি বললেন, আমি সেই কথা ভেবে রেখেছি। তোমরা যে আসবে এই কথাও আমার জানাই ছিল। যা বলবো সেটা অত্যাধিক রকমের ভয়ঙ্কর হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা দুটিতে আগে একটু জমিয়ে বসো তো দেখি। তারপর না হয় ওসব হবে কোন। না, বসো বসো বসো। তোমরাও চাটা নাও, আমিও নেই। চায়ের পেয়ালায় দুটো লম্বা চুমুক দিয়ে মস্তিষ্কটা খোলতাই করে নি, কি বলো? তোমাদের গল্পের জোগান আজকে আমার পক্ষে দেওয়া মোটেই সম্ভব হতো না, কারণ অতীত স্মৃতি মন্থনের ফুরসত পেলে তো। কিন্তু এই বৃষ্টির মধ্যে জল কাদা ভেঙে তোমরা যখন এসেছো, তখন তোমাদের নিরাশ করবো না। ওটা কি ছিল ঠাকুর মশাই, যেটা একটু আগে দেখলাম? কিশোরী কাপা কাপা কণ্ঠে বলল। তারানাথ বলল, লোকটির ভবিতব্য নিজের কৃতকর্মের ফল হাতে নাতে পাচ্ছে। লোকটির বাড়ি কৈখালি গায়ে, মস্ত জমিদারি ছিল এককালে। যদিও জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর সেই মান নেই, কিন্তু চালচলনে রাজকীয়তার লেশমাত্র কোনো অংশে কম নয়। ওনার পিতার নাম রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায়। তার 2 ছেলে, একজন ইনি হয়, অপরজন সুরেন্দ্র। পরস্পরের মধ্যে রুদ্রবাবু জমিদারি সমানভাবে বন্টন করে দিয়ে পরপারে গেছেন। কিন্তু ওই যে মানুষের স্বভাব মন্দ হলে ফন্দি ফিকিরের কি অভাব থাকে? থাকবে না। ছোট ছেলে সুরেন্দ্র পিতার সম্পত্তির
ওইটুকু নিয়ে বিয়ে থা করে সুখে ঘর বাঁধলেন। কিন্তু ওনার ঝোঁক চাপল কি করে সমগ্র জমিদারি আত্মসাৎ করা যায়। একে ইনি কিছু করেন না, রাত দিন তাস ও জুয়ায় প্রমুখের আড্ডায় মেতে থাকেন। পৈতৃক সূত্রে পাওয়া নগদ কবেই নিলামে জিনিস কিনতে কিনতে ফাঁকা করে ফেলেছেন। তো যাই হোক, আজকে দুপুর থেকেই খদ্দেরের ভিড় জমে উঠেছিল। সে তো তোমরা সন্ধ্যার দিকে এসেও দেখেছ। ফুরসতে মিলছিল না কিছুতেই। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার সবে শুরু, তখন উনি ঢুকে বললেন, এটা কি তারানাথ জ্যোতির্বিনোদের আস্তানা? উপস্থিত সকলেই ঘাড় নাড়ল। উনি কিছুক্ষণ চুপচাপ ছিলেন, পরে অশ্রুর বেগ ধরে রাখতে পারলেন না, সকলের সামনে কান্নাকাটি শুরু করলেন। আমি বুঝে গেছি ওনার বিপদটা ঠিক কি। দেখলাম ওনাকে বেষ্টন করে আছে কালো মসলিনের মতো ধোঁয়ার কুণ্ডলী। ওনার বিষয়টা জটিল প্রতিপন্ন হতেই আমি ওনাকে বসতে বলে একে একে বাকি খদ্দেরদের দেখা শেষ করে তারপর ওনার হাত থেকে শৈশবের জন্মকুণ্ডলীটা নিয়ে সমস্ত বৃত্তান্ত শুনে রীতিমতো হতবাক হয়ে গেলাম। বিষয়টা পুরোটাই পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে। উনি বিনীতভাবে বলতে লাগলেন, বাবা, আমি অশোক চট্টোপাধ্যায়, কৈখালির বাসিন্দা। সম্প্রতি মারাত্মক বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি যদি কৃপা না করেন তবে এই অধমের সংসার ভেসে যাবে। কিন্তু আপনার এই তন্ত্রমন্ত্রের জগতে বহু নাম শুনেছি, তাই অপরাধ যদি না নেন তবে আপনি আমার আসন্ন সংকটের সম্বন্ধে দু একটি কথা বলে দিন। সঠিক মানুষের কাছে এসেছে কিনা সেটাও তো দেখতে হবে নাকি? ট্যাঁকের কড়ি খসাবো যখন, তখন সম্পূর্ণটা চাক্ষুষ দেখতে দোষ কিসের বলুন? কথাটা শুনে একটু রাগ হলো অবশ্য। আমি সরাসর কাউকে ভেলকি কিংবা নিজের অলৌকিক শক্তি দেখিয়ে চমকাতে চাই না। এই কাজে গুরুর বারণ ছিল, তাই ওনার কথায় কিছুটা রুষ্টই হয়ে বললাম, দেখুন, আপনি যখন আমার কাছেই এসেছেন আপনার বিপদ মুক্তির জন্য, তখন আমার ব্যাপারে বিশদে জেনে আসতে পারতেন। বাইরে সাইনবোর্ডে লেখনি কি পুরোটা পড়েননি আপনি? বাইরে যে অতগুলো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের কি সময়ের দাম নেই? কথাটা বলছিল তারানাথ। আমিও পকেটে হাতড়ে ওনাকে পাসিং শোয়ের নতুন প্যাকেটটা দিলাম। দিতেই ওনার মুখ উজ্জ্বল হয়ে পড়ল। উৎফুল্ল চিত্তে উনি একটা ধরিয়ে সুকটান দিতে দিতে বললেন, এইবার সন্ধ্যার মজলিস পূর্ণতা পেল। এটা বিনা কাহিনী বলার আমেজটা একদম ফিকে হয়ে যাবে, বুঝলে? তাই বলছি, এই দেখো না, ওই খদ্দেরের মধ্যে অনেকে পুরনো লোকও ছিল। তারাও কিছু না কিছু দিয়েছে, কিন্তু আমার বাবু এটা ছাড়া চলে না। আর সত্যি বলতে কি জানো, সকলের কাছে হাত পেতে চাওয়া যায় না। শুধু তোমরা আমার নিকট বলে এই সাহসটা আমি পাই। কিশোরী গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তার প্রতিদানে আপনি কি উপহারটাই না দিলেন। যেভাবে আমাদের অভ্যর্থনা হলো সেটা তো আজীবন মনে রাখার মতো। তারানাথ পাসিং শোয়ে দুটো টান দিয়ে হো হো করে হেসে বলল, তুমি এই দিকেই ভয় পেয়ে গেলে? তবু তো শ্মশানে মশানে দেখোনি। আমি দেখেছি, তোমাদের কোনো ভয় ছিল না। এই ঘরে দেবতা প্রতিষ্ঠিত। নিত্য গুরু মন্ত্রের জপ করার ফলে ইতিবাচক শক্তির গণ্ডিতে এ বাড়ি সুরক্ষিত। আরে দেখলে না কেমন করে ওই ডাইনি ভিতরে পদার্পণ করতে পারছিল না। আর তাছাড়া যেখানে আমি আছি সেইখানে বিপদ কিসের? ওই ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার সব ক্রোধ
ওই অশোকবাবুকে কেন্দ্র করি। তন্ত্রমন্ত্র যে খাঁটি সত্যি, মন গড়া কিছু না, তবু বিশ্বাস হলো তো? নিশ্চিন্তে থাকো, বাড়ি ফেরার পথে তোমাদের হাতে মন্ত্রপুত তাগা বেঁধে দেবো, আর জল পোড়াও দিয়ে দোষ মুক্ত করে দেবো, কেমন? আমরা সচকিত হয়ে সমস্বরে বললাম, কেন? এর প্রয়োজনীয়তা কি? সে তোমাদের বুঝিয়ে ব্যাখ্যা করা খুবই কঠিন। তো যেটা বলছিলাম, অশোকবাবুকে ওইরূপ কথা বলার পর দেখলাম উনি একই প্রার্থনা বহাল রাখলেন। আমি ওনার হাত ধরে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এ কার হাত দেখছি আমি? এনার অপরাধের সীমা হয় না। ইনি যেমন দুশ্চরিত্র, তেমনি লম্পট। সুদখোর মহাজনের মতো সাধারণ গ্রামবাসীর জীবনহানি করেছেন। এখন উঠে পড়ে লেগেছে ভাইয়ের সম্পত্তি হরণ করে তাকে বেঘরে মারার জন্য। আমি মুখ তুলে চাইলাম, স্পষ্টতই বললাম, দেখুন, আজ আর হাত দেখা হবে না। বিশেষত আপনার মতো নিকৃষ্ট মানুষের হাত তো আমি কিছুতেই দেখব না। এই বলে ওনাকে ফিরে যাওয়ার ইঙ্গিত দিলাম। অশোকবাবু এইবার একটা আশ্চর্য কাণ্ড করলেন। চামড়ার ব্যাগ থেকে এক বান্ডিল টাকা বের করে আমার সামনে রাখলেন ও গলার স্বর নিচু করে বললেন, আমার প্রাণ রক্ষা ও কর্মসিদ্ধির পুরস্কার স্বরূপ এটা পাবেন। ওনার মুখে খেলে গেল ষড়যন্ত্রকারীদের ন্যায় এক কুটিল হাসি। এবার একটা কথা তোমাদের বলি। প্রথম যৌবনে, বিয়ের পর, যখন এই মঠ লেনে সস্ত্রীক আসি, তখন কম করে অনেক টাকা উপার্জন যেমন করেছি, তেমনি দু হাতে উজাড় করেছি, আর ব্যয় পর্যন্ত নিঃসংকোচ করেছি। এই কথা তো তোমাদের আগেও বলেছি যে মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন কখনোই আমি বেশি ধনী হতে পারবো না, আবার কখনো খাওয়া দাওয়ার অভাব হবে না, এটাও বলেছিলেন। আর এই শেষ বয়সে এসে আমার বৈষয়িক সম্পত্তির উপর মোহ একেবারেই উঠে গেছিল। নেহাত মানুষের উপকার ও তন্ত্রশাস্ত্রের চর্চা ও জীবন ধারণের জন্য নামমাত্র প্রণামী আমি নেই, এই যা। কিন্তু ওই খদ্দেরের প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে বললাম, না না, আমাকে টাকা দেখিয়ে লাভ নেই। আমি তারানাথ জ্যোতিষী। পয়সা বুঝলেও কারণ অনিষ্ট সাধন আমার দ্বারা হবে না। আপনি ফিরে যান। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, এটা কি আজকের ঘটনা? হ্যাঁ, বটেই। একটু আগেই উনি এইসব কাণ্ড করলেন। বহু অনুরোধের পর উনি যখন কথা দিলেন যে অপরের ক্ষতি সাধনের মনোভাব ত্যাগ করবেন, তখনই আমি ওনার বিপদ মুক্তির জন্য চেষ্টা করতে লাগলাম। উনি নিজের যাবতীয় ইতিবৃত্ত কুণ্ঠিতভাবে বলেছিলেন। ওনার পিছনে ওই ঘনায়মান বিপদের আশার পিছনে বহু কারণ আছে। বলি, শোনো। রুদ্রনারায়ণের ছোট ছেলে পিতার মৃত্যুর পর ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে শেষ পর্যন্ত সরে গিয়ে নিজের আখের গুছিয়ে প্রশস্ত প্রাঙ্গণে একটা মস্ত উঁচু পাঁচিল নির্মাণ করে মুখ দেখা দেখি বন্ধ করলেন। কিন্তু অশোকবাবু ছোট ভাইকে জব্দ করার জন্য মনে মনে জাল বুনতে লাগলেন। এদিকে অশোকবাবুকে ইন্ধন যোগাতেন আর একজন। তার কথায় বেদ বাক্যের মতো তিনি বিশ্বাস করতেন এবং আজ্ঞা পালন করতেন। সে হল অশোকবাবুর গৃহ পরিচারিকা। তিনি ছিলেন রুদ্রনারায়ণের সময়কার বিশ্বস্ত কর্মী। বয়স প্রায় ওই 60-70 মতোই হবে। দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি বন্টনের সময় উনি অশোকবাবুর অধীনেই থাকার সিদ্ধান্তে অটল রইলেন। কাজের যে পরিচারিকা ছিল তার ত্রিসংসারে কেউ ছিল না। অহর্নিশি শুধু পড়ে থাকতেন
জমিদার বাড়ির অন্যান্য চাকরদের মতোই তার নিযুক্ত করা ঘরে। এমনিতে যদিও অশোকবাবু বিয়ে থা করে সংসারী হয়েছিলেন, তবুও ওনার সংসারের যাবতীয় নিয়ন্ত্রণ থাকতো ওই বৃদ্ধা পরিচারিকার হাতেই। অশোকবাবুর স্ত্রী ধনী পরিবারের মেয়ে হলেও সংসারের অত আটঘাট বুঝতেন না। ভালো মন্দ সবকিছুই ওই বৃদ্ধা পরিচারিকার সঙ্গে পরামর্শ করতেন। প্রয়োজনে এটা সেটা কেনার তাগিদে নানাবিধ অজুহাতে অশোকবাবুর স্ত্রীর কাছে নগদ কিছু ধার্য করতেন। এইসব খেয়াল করতেন না মোটেই ওই অশোকবাবু। গৃহে লক্ষ্মীমন্ত সহধর্মিণী থাকা সত্ত্বেও তার গুপ্ত প্রণয় ছিল। কখনো কখনো তিনি ঘরে ফেরার প্রয়োজন অবধি মনে করতেন না। সেই হিসেবে রাত ভোর শুধু গুপ্ত প্রণয়ের বাড়িতেই রাতের অধিকাংশ সময় অতিবাহিত করতেন। বৃদ্ধা যদিও এই বাড়ির পরিচারিকা, তবে সেটা শুধু নামে মাত্র। উনি ঘোর সংসারী ছিলেন। সংসারের মারপ্যাঁচ সম্পর্কে তোমরা জানো না। বহুদিন ভবঘুরের জীবন কাটিয়েছি। সেই সূত্রে অনেক মানুষের বাড়িতেই অতিবাহিত করতে হয়েছে আমাকে দিন। তাই নানাবিধ মানুষের স্বভাব চরিত্রের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আমি পরিচিত ছিলাম। তো যাই হোক, যা বলছিলাম, ওই পরিচারিকা ওই বাড়ির প্রধান পরিচারিকা ছিলেন। 30-40 বছরের পুরনো উনি। তাই নতুন যারা তারা তার নির্দেশেই চলত। তবে তার মধ্যে একটা ক্রোধ তুষের আগুনের মতো সঞ্চিত ছিল। সে অনেক কাল আগেকার কথা, রুদ্রনারায়ণ বেঁচে থাকাকালীনই। কি একটা সরাতে গিয়ে তিনি ধরা পড়ে যান সুরেন্দ্রবাবুর কাছে, আর সেই খবর সোজা চলে যায় রুদ্রনারায়ণের কানে। তার কানে কথাটা উঠতেই সর্বসমক্ষে বহু লাঞ্ছনা গঞ্জনার শিকার হন তিনি। নেহাত বহু পুরনো ও ঘরকন্যার কাজে নিপুণা, তাই সেই যাত্রায় তিনি রেহাই পান। তবে প্রতিশোধের জন্য উনি বদ্ধপরিকর ছিলেন। বুঝলে, প্রতিশোধ এমনই যে সেটা মানুষ অনন্তকাল অবধি মনের মধ্যে রেখে দেয়। যতক্ষণ না সেটা কড়ায় গন্ডায় নেওয়া যাচ্ছে ততক্ষণ খান্তি নেই। সংসার বড়ই বিচিত্র। তারপর শোনো, বৃদ্ধা পরিচারিকার সব স্থানেই যাওয়ার ঢালাও অনুমতি ছিল। রুদ্রনারায়ণ মৃত্যু শয্যায় দিয়েছিলেন সেই নির্দেশ। অশোকবাবু ও ওই বৃদ্ধা পরিচারিকা গুপ্তভাবে আলোচনা করে সুরেন্দ্রবাবুর খাদ্যে বিষের প্রয়োগ করেন। কিন্তু একটা কথা মনে রাখবে, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। কোনোভাবেই তাকে প্রতিহত করা যাচ্ছিল না। শেষে পরামর্শ অনুযায়ী বৃদ্ধার চেনাশোনা এক তান্ত্রিকের ঠেকে অশোকবাবু গেলেন এবং ভাইয়ের নামে রাগ প্রকাশ করে ও অগ্রিম কিছু নগদ দিয়ে উপাচার ক্রিয়া করালেন। ধীরে ধীরে যাতে দগ্ধে দগ্ধে সুরেন্দ্রর মৃত্যু তিনি প্রত্যক্ষ করতে পারেন। তান্ত্রিকের উপাচার ক্রিয়ার ফল হাতে নাতে ফুলল। দেখা গেল সুরেন্দ্রবাবুর রাতে তীব্র জ্বরে যায় যায় অবস্থা। ভুলভাল বকছেন, অস্বাভাবিক আচরণ করছেন, নিজের স্ত্রীকেই অকপটে নির্বিচারে মারধর করতেও বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না। বাধ্য হয়ে সুরেন্দ্রবাবুর স্ত্রী কমলা এসে অশোকবাবুর দৌড় ধাক্কাধাক্কি করতে থাকেন। তীব্র কণ্ঠে আর্তনাদ করে সাহায্য করতে থাকেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়।
অশোকবাবু তাকে তীব্র অপমান করে ওই স্থান থেকে তাড়িয়ে দেন। ওই রাতে সুরেন্দ্রবাবুর সারা রাত অবধি ভুল বকেই কেটে গেছে। পরদিন সকালে ডাক্তার এলেন এবং বেশ কড়া ওষুধ দিলেন, কিন্তু বিশেষ লাভ হলো না। এদিকে ওই বৃদ্ধা পরিচারিকা অশোকবাবুর ওপর হম্বিতম্বি করতে শুরু করলেন। সেই বৃদ্ধায় যেন সর্বময় কর্ত্রী, হিসেব নিকেশ রাখা, সকলের উপর তদারকি করা, এমনকি অশোকবাবু রাত করে বাড়ি ফিরলে পর্যন্ত তার উপর অকথ্য ভাষায় চিৎকার চেঁচামেচি করা পর্যন্ত শুরু হলো। আমাকে তাই অশোকবাবু অশ্রুপাত করতে করতে বলেছিলেন এই দুদিন আগের ঘটনা। ঠাকুরমশাই, ওই একটি বৃদ্ধার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে ওইরূপ কাজ করতে নিতান্ত বাধ্য হয়েছি। একদিন রাতে নেশা করে টলতে টলতে ফিরছি, হাতে ছিল ভারী গোছের মদের বোতল। মাঝরাতে দৌড় ঠেলে ভিতরে ঢুকে দেখি মূর্তিমান শয়তান দাঁড়িয়ে। আমাকে বলল, কর্তা বাবু, এটা কি আসার সময়? আমাকে না শুধিয়ে কই যাওয়া হয়েছিল শুনি? চিৎকার করে বললাম, তাতে তোর কি রে? আমার সম্পত্তি তুই অধিকার ফলাবার কে? সরে যা বলছি, নইলে খারাপ হবে। খারাপ হবে? ভয় দেখাচ্ছেন? আপনার কুকীর্তির কথা যদি আমি ফাঁস করে দিই, তবে কি আপনি রেহাই পাবেন ভেবেছেন? সুরেন্দ্রবাবুর ওই পঙ্গু ও বদ্ধ উন্মাদ হওয়ার নেপথ্যে কে দায় সে কি জানি না ভেবেছেন? এই কথা শুনে আমার খুব ভয় হলো। এই বৃদ্ধার শয়তানি আমার রন্ধ্রে রন্ধ্রে জানা ছিল যে কোনোদিন আমাকে মারাত্মক বিপদে ফেলে আসতে পারে। সুতরাং দ্রুত এগিয়ে গিয়ে আমি শক্তভাবে ওর মুখটা চেপে ধরে কাঁচের বোতলটা 60 বছরের ওই বৃদ্ধার মাথায় ভেঙে চৌচির করে দিলাম। মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। সেইখানেই প্রবল আঘাতে লুটিয়ে পড়ল সে। মুখে টু শব্দটি নেই, শুধু মৃত্যুর যন্ত্রণায় সর্বাঙ্গ কেঁপে উঠল ওই শীর্ণদেহী বৃদ্ধার। সারা মেঝে ভরে গেল টাটকা রক্তের স্রোতে। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, ওই খুনটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। রাগের বশে কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। একটা অজানা ভয় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর নেশার ঘোর, বুঝতেই পারছেন। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে অবিরাম ভাবে। পাড়াগাঁয়ের পথঘাট এমনিতেই সন্ধ্যের পর থেকেই নির্জন হতে শুরু করে। এই খুনের প্রমাণ লোপাটের জন্য নানাবিধ কুবুদ্ধি মাথায় খেলতে শুরু করলো। তখনই আমি গোপনে ওই নিথর দেহটাকে নিয়ে চুপিসারে বেরিয়ে পড়লাম। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোদাল দিয়ে শ্মশানের ভিতরে প্রবেশ করে অনেকটা মাটি খুঁড়ে ওই দেহ মাটি চাপা দিলাম। কেউ কসমিন কালেও জানতে পারবে না। ওই নির্জন শ্মশানের উত্তর দিক দিয়ে আমার পরিচিত তান্ত্রিকের মন্ত্রধ্বনির উচ্চারণের শব্দ আসছিল। সেই শুনতে শুনতে আমি বিহবলের মতো ওনার সামনে দাঁড়িয়ে পড়লাম। ক্রুদ্ধ ভয়ঙ্কর চোখে উনি আমার দিকে চাইলেন। তারপর মাটির সরা থেকে কিসের গুঁড়ো নিয়ে আমার পরিচ্ছদের ক্ষণিক অংশ নিয়ে সেটা সামনের প্রজ্বলন্ত হোম কুণ্ডে আহুতি দিলেন। আমার দুই চোখের সামনে অন্ধকার ধেয়ে এলো। চোখ খুলতেই দেখি আমি আমার শয্যায় শুয়ে আছি। দিনের আলো ফুটেছে। পরনের পরিচ্ছদটুকু পরিবর্তন হয়ে গেছে। সমগ্র বাড়ি শুনশান। সকল চাকর যেমন নিজেদের মতো কাজ করত তেমনি করছে। ঠাকুর ঘর থেকে স্ত্রী প্রসাদের থালা থেকে এক টুকরো মিষ্টি আমার মুখে দিয়ে আক্ষেপের সুরে বলল, জানো, কালকে অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমাদের ওই বৃদ্ধা কাজের মাসি যিনি ছিলেন,
উনি রাতেই কোথায় উধাও হলেন। আমার কানের সামনে শুধু ওনার করুণ আর্তনাদ ভেসে এলো। এমন কেন হচ্ছিল গো? স্ত্রীর প্রশ্নের উত্তর দেব কি ঠাকুর মশাই? আমি নিজেই চমক ভাঙলো এই অবস্থায় প্রশ্ন করলাম, কই সে? স্ত্রী ঠোঁট উল্টে ঘাড় নাড়ল। কালকের পর থেকেই নাকি তাকে পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে আমার সব কিছু মনে পড়ল। একজন কাজের পরিচারিকার নিরুদ্দেশ নিয়ে অতটা মাথা ঘামানোর কি আছে? তাই কেউ বিশেষ পাত্তা দিল না। কিন্তু ঠাকুরমশাই, বিষয়টা এইভাবেই রফা হলো না। বৃদ্ধার মৃত্যুর পর বাড়ির পরিবেশ কেমন অসংলগ্ন ঠেকতে লাগলো। আমার ছোট ভাই সুরেন্দ্রর অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। একদিন গিয়ে উপস্থিত হলাম, দেখি নিজের ঘরে আমার ভাই চুপচাপ সামনের দিকে চেয়ে শুয়ে আছে। আমাকে দেখে তার মুখে ক্রোধের কোনো অভিব্যক্তি ফুটল না। গলা অবধি ঢাকা দেওয়া ফিনফিনে কাপড়, সামনের দিকে দৃষ্টি, কিন্তু সেই চাহনের মধ্যে কোনো স্বাভাবিকত্বের স্পন্দন নেই। মনে মনে বড্ড কুণ্ঠিত হতে লাগলাম যে আমাদের সংসারটা ওই বৃদ্ধা কর্মী সুকৌশলে ভেঙে দিল। আমিও অবশ্য তার শাস্তি তাকে দিয়েছি। এরপর 15টা দিন বেশ নির্বিঘ্নেই কাটল, কিন্তু রাত বিরেতে শুরু হলো তারপর অলৌকিক উপদ্রব। সন্ধ্যের দিকে ফিরছি মেঠো রাস্তার উপর দিয়ে। দুই ধারে যেদিকে দু চোখ যায় শুধু মাঠ আর মাঠ। মাঝ আকাশে চাঁদ উঠেছে। সেই জ্যোৎস্নায় দেখি আমার থেকে হাত 10 তফাতে দাঁড়িয়েছে একজন স্ত্রীলোক। স্পষ্ট দেখি সাদা শাড়ি পরা একজন। মুখটা বোঝা যাচ্ছে না, শুধু সবুজ রঙের ফিকে জুলজুল চোখ ও গলার স্বর শুনে ওই নির্জন পথে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। দেখি ওই বৃদ্ধা পরিচারিকাই দাঁড়িয়ে। কিন্তু এ কি করে সম্ভব? আমি তাকে নিজের হাতে গোড় দিয়েছি শ্মশানের মাটিতে। আমি প্রাণপণে দৌড়ে দিগ্ভ্রান্তের মতো ইতিউতি যেতে লাগলাম। পরিত্রাহী আর্তনাদ জুড়ে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলাম। অদরাতে কে কোথায়? ওই দিন যে কি করে নিজের বাড়িতে ফিরেছি সে কথা আমি নিজেই জানি। এরপর যেখানেই গেছি দেখি ওই মূর্তি আমার ছায়া সঙ্গী হয়ে ঘুরে বেড়ায়। রাতে শুতে পারি না। কানের কাছে কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে মরে। জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ঠাকুর মশাই। ভদ্রলোক ওই কথা বলার পর আমি সব কিছু বুঝে গেছিলাম। বেঘরে প্রাণ হারানোয় ওই বৃদ্ধার আত্মা প্রতিশোধ চায়। আর এও জেনেছি ওই বৃদ্ধা ওই তান্ত্রিকের মেয়ে। তারানাথের কথা শুনে আমরা সমস্বরে চেঁচিয়ে উঠলাম। বললাম, ওই তান্ত্রিকের মেয়ে? কিন্তু আপনি যে বললেন বৃদ্ধার বয়স প্রায় 60-এর ওপর, তাহলে তার পিতার বেঁচে থাকা কিভাবে সম্ভব? সবই সম্ভব। যতদূর মনে হয় ওই সাধক নিম্নতন্ত্রের শাখায় সিদ্ধ, এবং ওই শক্তি বলেই নিজের দেহে প্রাণ বজায় রাখতে সক্ষম। নিজের মেয়ের মৃত্যুতে ওই তান্ত্রিক নিজের ক্ষমতা দ্বারা অশোকবাবুর সংসার ধ্বংস করতে চান। এর একটা বিশেষ প্রণালী আছে। তোমরা হয়তো ভাবছো যে মৃত্যুর পর কি করে পরলোকগত আত্মাকে ধরাধামে ফিরিয়ে আনা সম্ভব, কি তাই তো? কিন্তু এটা মনে রেখো যে মৃত্যুর পরই আত্মার ঊর্ধ্বলোকে গতি হয় না। প্রায় 1 পক্ষকাল অবধি তাকে মৃত্যুলোকেই কাল অতিবাহিত করতে হয়। আর বেঘরে মৃত আত্মা তো মুখিয়ে থাকে কখন তার হত্যাকারীকে জব্দ করা যায়। আমার যতদূর মনে হয় নিজের কন্যার এইরূপ হত্যার বিষয়টি ওই তন্ত্রবিদ জানতে পারেন। ফলে তিনি ওই 1 পক্ষকাল ধরে নিজের পরলোকগত মেয়ের আত্মাকে আহ্বান করেন এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অশোকবাবুর উপর আক্রোশ মেটাবার ক্ষমতা প্রদান করেন। তারানাথ অনর্গল এই কথাগুলোই বলে যাচ্ছিল।
কিন্তু সেই কথা মাঝপথেই থামাতে হলো। উনি নীরব হয়ে কান পেতে কি যেন শুনলেন। কয়েক মুহূর্তের ব্যবধানের পরই আমরা তিনজনই শিহরিত হয়ে গেলাম। ক্রন্দনরত অবস্থায় কেউ যেন প্রবল বেগে বন্ধ দরজাটা চাপড়াচ্ছে আর বলছে, ঠাকুর মশাই, দরজা খুলুন, আমাকেও মেরে ফেললো। সন্ত্রস পায়ে দরজা খোলার জন্য জ্যোতিষী মশাই উঠতেই পরিত্রাহী আর্তনাদ হলো এবং দরজার নিচ দিয়ে টাটকা রক্তের ধারা চুইয়ে চুইয়ে ঘরে প্রবেশ করলো। দেখে আমাদের তখন মাথার ঠিক নেই। এক টানে দরজা খুলতেই দেখি চৌকাঠের বাইরে উপুর হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অশোকবাবু। তখনও জ্ঞান ছিল, রক্তে সমস্ত পাঞ্জাবিটা ভিজে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। পিছনের দিক থেকে কেউ যেন ওনার পা টেনে প্রবল বেগে অন্ধকারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় রত। সেই মুহূর্তে তারানাথ অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন। দৌড়ে বাড়ির ভিতর থেকে একটা ধনুচি এনে মিনিট কয়েকের মধ্যে সেটা ধরিয়ে এক প্রকারের গুঁড়ো মিশিয়ে দিলেন। সারা বৈঠকখানার ঘর ধোঁয়ায় ভরে উঠল। উনি জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। বাইরে থেকে তুমুল ঝোড়ো বাতাসের ঝাপটা বারংবার চেষ্টা করতে লাগলো জ্বলন্ত ধনুচিটা নিভিয়ে ফেলার, কিন্তু তারানাথের মন্ত্রপাঠের সামনে অপশক্তির সমস্ত প্রচেষ্টাই বিফল হলো। ফলে ধীরে ধীরে ওই অশুভ শক্তির প্রভাব কিছুটা কমতে শুরু করলো। আমরা অশোকবাবুকে অতি কষ্টে সৃষ্টে ভিতরে নিয়ে আসতে আসতেই উনি অস্ফুট আর্তনাদ করে মারা গেলেন। তারানাথ অতি ক্ষীণ স্বরে বলল, অশোকবাবু নিজের প্রাপ্য শাস্তি পেলেন। অন্যায় করলে সেইখানে বিধির নিয়ম অনুযায়ী শাস্তি পেতেই হবে, এতে কেউই কিছু করতে পারে না। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ডাইনির আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।